দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরেজির একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে এই চ্যানেলে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তাদের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল আছে বেঙ্গলি ম্যান, সেটা সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, ট্রান্সলেশন করার সময় প্রথমে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার ভাবটা বুঝতে হয়, কীভাবে বলতে চেয়েছে। কোথাও কোথাও দেখবে সাবজেক্ট উজ্জ্ব আছে, সেখানে সাবজেক্টটা কী। কোথাও কোথাও তোমাদের মনে হতে পারে যা আছে হুবহু সেইটাকে আমরা ইংরাজি ভার্সান করে লিখে দেবো, তাহলেই ট্রান্সলেশন হয়ে যাবে, সেরকমও কিন্তু না। ট্রান্সলেশন করার সময় প্রতিটা লাইন ভালো করে পড়তে হবে এবং পড়ে সেখান থেকে মেন কি বলতে চাইছে সেই ভাবটাকে কিন্তু ফার্স্ট বুঝতে হবে। কেন, তুমি যখন কোনো একটা ট্রান্সলেশন করছো, কোনো একটা ওয়ার্ডের মানে তুমি নাও পারতে পারো, কিন্তু তুমি কোনো বাংলা ওয়ার্ড থেকে ইংলিশ ওয়ার্ডের মানেটা যখন করতে পারছো না, তখন তো তোমাকে কিছু একটা লিখতে হবে। কিন্তু সেটা কি, সেটা হচ্ছে কি ভাবটা সেই সেন্টেন্সের মধ্যে প্রকাশ করতে চেয়েছে সেই ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে তোমার জানা ওয়ার্ডগুলোকে দিয়ে। বোঝা গেছে? তাহলে দেখো, প্রথমে আমি প্যাসেজটা তোমাদের বলছি কি আছে, প্রতিটা লাইন কিভাবে লিখতে হয় আমি দেখাবার চেষ্টা করব এবং সবশেষে পুরো লেখাটা কি হলো আমি লেখাটা তোমাদেরকে দেখাবো। বাতিটি জ্বালিয়ে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি, কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত। মানে আমি বাতিটা জ্বাললাম, জেলে বইখানা হাতে নিয়ে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি। দেখো, এখানে বইখানা হাতে নিয়ে প্রস্তুত হয়ে বসেছি মানে বইখানা হাতে নিয়ে আমি পড়ার জন্য প্রস্তুত হয়ে বসেছি, এই কথাটা কিন্তু এখানে নেই। তুমি যদি লাইনটা ভালোভাবে পড়তে তাহলে তোমার মনে হবে যে বই যখন হাতে নিয়ে বেশ প্রস্তুত হয়ে বসেছি, তা মানে এখানে লেখক যিনি এইটা বলছেন তিনি বইটা হাতে নিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে বসেছেন, সেটা কিন্তু এখানে নেই। তোমাকে লেখার মধ্যে সেই পয়েন্টটাকে ফুটিয়ে তুলতে হবে। দেখো, বসেছি বলে কমা দেয়া আছে মানে যখন প্রস্তুত হয়ে বসেছি ঠিক তখনই কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত হলেন। মৃত কবির চেয়ে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি। দেখো, এখানে দাবি ঢের বেশি মানে কি? দাবি মানে তো ক্লেম, মানে আমার মতে বা আমার চোখে বা আমার নজরে বা বলতে পারো আমার কাছে মৃত কবির তুলনায় একজন জীবিত পোস্টমাস্টারের দাবিটা ঢের বেশি হবে। আমি তাকে বলতে পারলুম না আপনি এখন যান, কালিদাসের সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন আছে। দেখো, এইখানে এই যে ডাবল ইনভার্টের কমার মধ্যে যেটা দেওয়া আছে, আমি তাকে বলতে পারলাম না আপনি এখন যান। তুমি কিন্তু ইংরেজিতে এইভাবে লিখতে পারবে না ইউ মে গো নাও। কেন? তাতে করে অপমানসূচক বোঝায়। একজন ভদ্রলোক তোমার বাড়িতে এসছেন, তাকে তুমি সঙ্গে সঙ্গে ওইভাবে বলবে না ইউ মে গো নাও, বরঞ্চ তুমি এই যে ন্যারেশন যেটা ডাইরেক্ট স্পিচে আছে সেটাকে তুমি ইনডাইরেক্ট স্পিচে এমনভাবে বলার চেষ্টা করো যেখানে আপনি এখন যান এটা ডাইরেক্টভাবে না বুঝিয়ে তাকে ইনডাইরেক্টভাবে বলা হবে। আপনি এখন যান ইউ মে গো নাও না বলে তুমি কেউ যদি আসে দরজার কাছে তুমি তাকে বলবে দাদা আমার না একজনের সঙ্গে একটু অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই না? এরকম ধরনের বলতে পারি। এই ধরনের যদি তুমি বলো অ্যাপয়েন্টমেন্ট আছে মানে তোমার একটা বিশেষ প্রয়োজন আছে বা তোমার সঙ্গে কারুর দেখা হওয়ার কথা আছে, তাহলে বললেই কিন্তু সে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরে আসবো। বুঝতে পারছো? কিন্তু তুমি এখানে কখনোই ডাইরেক্টলি এইভাবে আছে মানে তোমাকে একেবারে এইভাবেই লিখে দিতে হবে তার মানে নেই আপনি এখন যান ইউ মে গো, এটা কিন্তু তুমি বলতে পারবে না। এবারে বলেছে বললেও সে লোকটি ভালো বুঝতে পারত না। যখন আমাদের এই বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং একে প্রতিদিন দেখতে পেতুম মানে কি? আমি তাকে দেখতাম না, তার সঙ্গে আমার প্রতিদিন দেখা হতো, মানে আমি তাকে মিট করতাম বা তার সঙ্গে আমার সাক্ষাৎ হতো প্রতিদিনই। তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলাম। এই প্যাসেজটা তোমাদেরকে দিয়েছে, এবারে আমার লাইন বাই লাইন কিভাবে এইগুলোকে লিখতে হয় আমি দেখাবো।
প্রথম লাইনটা ছিল বাতিটি জ্বালিয়ে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি, কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত। এটা ছিল। দেখো প্রথমে কি করা হয়েছে, বাতিটা জ্বালানো হয়েছে। কে জ্বেলেছে? বক্তা। বক্তা মানে কি? আমি। যে বলছে সে বক্তা। আমি বলবো আমি যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি। প্রথমে আমি বাতিটা জ্বালবো, তারপর সাবজেক্ট কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমি যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি। দেখো এখানে তখন, ঠিক তখন, সেই মুহূর্তে, অ্যাট দ্যাট টাইম বলতে পারো, অ্যাট দ্যাট মুমেন্ট বলতে পারো, যেটা ভালো লাগবে। আমার মতে অ্যাট দ্যাট মুমেন্ট, ঠিক সেই সন্ধিক্ষণে, যখনই বসছি ঠিক সেই সন্ধিক্ষণে, অ্যাট দ্যাট মুমেন্ট কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত। তাই তো? এবারে দেখো এখানকার পোস্টমাস্টার বলতে কি বোঝায়? এখানকার মানে বক্তা যেখানে থাকেন সেখানকার কথা বলা হচ্ছে, অর্থাৎ লোকাল পোস্টমাস্টার। অর্থাৎ আমি এটাকে লোকাল পোস্টমাস্টার বলতে পারি। এবার এসে উপস্থিত মানে কি? দেখো এসে উপস্থিত মানে অ্যাপিয়ার্ড বলতে পারো, এসে উপস্থিত হলো, অথবা টার্নড আপ বলতে পারো, অর্থাৎ আবির্ভূত হলো। ঠিক, আবির্ভূত হলো বললে কিন্তু ভালো হয়। তুমি অ্যাপিয়ার্ড বলতে পারতে, এসে উপস্থিত হলো। যেহেতু পুরো ঘটনাটাই অতীতকালে আছে, তাই যে ভার্বগুলো হবে তার পাস্ট ফর্ম করতে ভুলো না। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, টার্ন আপ মানে উপস্থিত হওয়া। যেহেতু উপস্থিত হয়েছিল তাই তুমি এখানে অ্যাপিয়ার্ড বলতে পারো, অথবা উপস্থিত হলো মানে টার্নড আপও বলতে পারো, TURNED, টার্নড আপ। টার্নড আপ কেন? পাস্ট টেন্সে টার্নড করা হয়েছে। এবার বাতিটা জ্বালিয়ে ইত্যাদি হলে আফটার তুমি দিতে পারো, অর্থাৎ বাতি জ্বালার পরে, আফটার লাইটিং। আমি দেখো লেখা শুরু করছি। প্রথমে আমি বাতিটা জ্বালালাম, তাহলে আফটার লাইটিং, বাতিটা জ্বালানোর পরে, আফটার লাইটিং। কি জ্বাললাম? বাতি। তোমার ক্যান্ডেল মনে হতে পারে, কিন্তু আমি বললাম সেন্স বুঝতে হবে। দেখো যে সময়ের কথা বলা হচ্ছে যে একটা পোস্টমাস্টারের গল্প লিখছি ইত্যাদি, তখন ক্যান্ডেল না বলে ল্যাম্প তুমি বলতে পারো, ল্যাম্পের আলো। সেক্ষেত্রে কিন্তু শুনতে ভালো লাগবে। তাই তুমি এখানে বলবে আফটার লাইটিং। যেহেতু টিটা বাংলা এরম থাকলে একদম নির্দিষ্ট করে বলা হয়, তখন একটা ডেফিনেট আর্টিকেল দি আসে। আফটার লাইটিং দ্য ল্যাম্প, অর্থাৎ যে একটা নির্দিষ্ট ল্যাম্পের কথা, যে ল্যাম্পটা আমার ঘরে আছে সেই ল্যাম্পটা জ্বালানোর পরে, আফটার লাইটিং দ্য ল্যাম্প। তাহলে বাতিটা জ্বালানো হয়ে গেল। এবারে বলছে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি। কে বসেছে? কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? সাবজেক্টটাকে খোঁজার চেষ্টা করো। সাবজেক্ট হচ্ছে আমি যখন বইটাকে হাতে নিয়ে প্রস্তুত হয়ে বসেছি। কী জন্য বসেছি? পড়ার জন্য। তাই তো? তাহলে যখন, কে প্রস্তুত হয়ে বসেছি? আমি। দেখো সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে আমি ভার্ব বসাবো। বসেছি, বসা ইংরেজি কি? সিট ডাউন। যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাই আমি একে লিখব হোয়েন আই স্যাট ডাউন, সিট স্যাট। যখন আমি বসেছি। এবার বলো বসেছি আমি কি নিয়ে বসলাম? বই নিয়ে বসলাম। বই নিয়ে, বইখানা সঙ্গে নিয়ে বসছি, উইথ বইখানি। দেখো এখানেও নির্দিষ্ট করেছে, তাই তুমি দেবে দি আর্টিকেল, উইথ দ্য বুক। বইখানা হাতে বসেছি। কোথায় বসেছি? ইন মানে কোথায় নিয়ে বসেছি মানে হাতেতে নিয়ে বসেছি। বইটা আমার হাতেতে নিয়ে বসেছি। এবার কোথায় দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন সাধারণত ইন বসে, বাধ্যবাধকতা নেই, কিন্তু সাধারণত কোথায় দিয়ে প্রশ্ন করলে ইন বসে। তাহলে আই স্যাট ডাউন, আমি বসেছি। কি নিয়ে বসেছি? উইথ দ্য বুক, বই নিয়ে বসেছি। কোথায় বসেছি? বইটা কোথায় ছিল? ইন হ্যান্ড, আমার হাতেতে ছিল। এবার বই কেন নিয়ে বসেছি? দেখো এইটা এখানে বলা নেই। আমি বললাম বইটা নিয়ে যখন বসেছি তখন পড়ার জন্য বসেছি। তুমি এখানে বলতে পারো অল সেট, মানে পুরো প্রস্তুত। কী জন্য? ফর রিডিং, পড়ার জন্য। এটা তুমি আলাদাভাবে এইখানে READING, হ্যাঁ। তাহলে অল সেট ফর রিডিং, পড়ার জন্য যখন আমি বসেছি, ঠিক সেই মুহূর্তে, এখানে কিন্তু বলা নেই, কমা দেওয়া আছে, মানে ঠিক সেই মুহূর্তে। আমি বলেছিলাম ঠিক সেই মুহূর্তে বলতে তুমি অ্যাট দ্যাট টাইম বলতে পারো, অথবা অ্যাট দ্যাট মুমেন্ট বলতে পারো। ঠিক সেই সন্ধিক্ষণে, অ্যাট
দ্যাট মোমেন্ট, সেই সময়, এবার সেই সময় কে এসছিল? সেই সময়েতে এসছিল লোকাল পোস্টমাস্টার, যেটা আমি বলেছিলাম, লোকাল পোস্টমাস্টার, দ্য লোকাল পোস্টমাস্টার। কার সম্বন্ধে কথা বলা হলো? লোকাল পোস্টমাস্টারের সম্বন্ধে। সে কি? সাবজেক্ট দেওয়ার পর ভার্ব দেবো। এসে উপস্থিত হয়েছিল, টার্নড আপ, আমি এখানে প্রথমেই দেখিয়েছি। টার্নড আপ মানে উপস্থিত হলো, তুমি অ্যাপিয়ারও লিখতে পারতে। হলো কোথায়? দেখো এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত হলো, অর্থাৎ লোকাল পোস্টমাস্টার টার্নড আপ, লোকাল পোস্টমাস্টার এসে উপস্থিত হলো কোথায়? সেখানে। কোথায় দিয়ে প্রশ্ন করব? কোথায়? সেখানে। সেখানে মানে আমি যেখানে থাকছি সেই জায়গায় লোকাল পোস্টমাস্টার এলো। এবার বাকি আছে কবি কালিদাসের পরিবর্তে, যেটা বাকি আছে সেটা আমি পিছন দিক থেকে লিখব। পরিবর্তে, ইনস্টিড অফ, INSTEAD, ইনস্টিড অফ, পরিবর্তে। কার পরিবর্তে? কবি কালিদাস, পোয়েট কালিদাস। এটা বড় হাতের দেবে যেহেতু নাম কালিদাস। বুঝে গেছে? তাহলে লাইনটা কি হলো? আফটার লাইটিং দ্য ল্যাম্প, ল্যাম্পটা জেলে, হোয়েন আই স্যাট ডাউন উইথ দ্য বুক, যখন বইটাকে নিয়ে বসলাম, ইন হ্যান্ড, হাতেতে। হয়েছে? যখন আমি বইটাকে নিয়ে বসলাম হাতেতে, অল সেট ফর রিডিং, পড়ার জন্য প্রস্তুত। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য লোকাল পোস্টমাস্টার টার্নড আপ দেয়ার, ইনস্টিড অফ পোয়েট কালিদাস। পরের যে লাইনটা ছিল সেটা ছিল, মৃত কবির চেয়ে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি। দেখো এটা তুলনাবাচক শব্দ। এই যে মৃত কবির চেয়ে, মৃত কবির তুলনায় একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি। এই চেয়ে বা তুলনায়, এটা ইংরেজিতে বলা হয় দ্যান। তুলনাবাচক শব্দ, আমি বুঝতে পারলাম যে এখানে দ্যান আছে মানে তুলনাবাচক শব্দ আছে। দ্যান সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। কম্পারেটিভ, যেখানে আমরা কি করি, ইয়ার বা মোর ইউজ করি। বুঝে গেছে? দেন সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, মানে এখানে তুলনাবাচক শব্দ ইউজ করা হচ্ছে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? মৃত কবির সঙ্গে জীবিত পোস্টমাস্টারের দাবির তুলনা করা হচ্ছে। এবারে দেখো এখানে বলেছে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি। আচ্ছা, দাবি ইংরেজি কি? দাবি ইংরেজি হচ্ছে ক্লেম। এই দাবিটা বেশি মানে কি? বেশি মানে যে বক্তা আছে সে বলছে আমার কাছে বা আমার নজরে এই দাবিটা বেশি। মৃত কবির তুলনায় একজন জীবিত পোস্টমাস্টারের দাবিটা আমার কাছে, তুমি বলতে পারো আমার কাছে, টু মি, অথবা আমার নজরে, টু মাই অ্যাটেনশন, টু মাই অ্যাটেনশন। এই দুটো ইংরেজি তুমি এখানে দিতে পারো, আমার কাছে অথবা টু মাই অ্যাটেনশন। টু মাই অ্যাটেনশনটা শুনতে ভালো লাগে, যে আমার নজরেতে মৃত কবির তুলনায় একজন জীবিত পোস্টমাস্টারের দাবিটা ঢের বেশি। এখন দেখো এখানে রয়েছে ঢের বেশি। আমি কি বললাম? যেহেতু দেন আছে তাই ঢের বেশি যখন করব, তখন দেখো ঢের বেশি, মাচ স্ট্রঙ্গার, মাচ স্ট্রঙ্গার, STRONGER, এটা হচ্ছে ঢের বেশি। তুমি এটাকে ইংরেজি করতে পারো। তাহলে আমার কাছে ক্লেমটা ঢের বেশি, মাচ স্ট্রঙ্গার। কার? একজন জীবিত পোস্টমাস্টার। এ জীবিত, লিভিং, আর পোস্টমাস্টার আমরা জানি, পোস্টমাস্টার লিখব। আর মৃত কবির ইংরেজি আমরা জানি ডেড পোয়েট। তাহলে এবার সেন্টেন্সটা আমরা শুরু করি। কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? প্রথমে দেখো দেন কিন্তু পরে আসে, আগে যা তুলনা করা হচ্ছে তুলনাবাচক শব্দে দেন পরে আসে। তাহলে মৃত কবির চেয়ে এই পার্টটা পরে চলে যাবে, আগে এই পার্টটা আসবে। এই পার্টের মধ্যে একজন জীবিত পোস্টমাস্টারের সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, তাই এ লিভিং পোস্টমাস্টার, এটা সাবজেক্ট প্রথমে বসলো। এ লিভিং পোস্টমাস্টার। হ্যাড মানে ছিল। যেহেতু পুরো ঘটনাটাই অতীতকালে হচ্ছে তাই আমি এখানে লিখলাম এ লিভিং পোস্টমাস্টার হ্যাড, একজন জীবিত পোস্টমাস্টার ছিল। কি ছিল? এ মাচ স্ট্রঙ্গার ক্লেম, এ মাচ স্ট্রঙ্গার ক্লেম। কি ছিল? তুমি প্রথমে কি দিয়ে প্রশ্ন করো, তারপর কাকে দিয়ে প্রশ্ন করো।
কাকে আর কি দিয়ে প্রশ্ন হলে কাকে প্রশ্নের উত্তর প্রথমে বসে, তারপর কি দিয়ে প্রশ্নের উত্তর বসে। সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর কাকে দিয়ে প্রশ্নের উত্তর, তারপর কি দিয়ে প্রশ্নের উত্তর, তারপর কোথায় দিয়ে, ইত্যাদি। তাহলে এই লিভিং পোস্টমাস্টার হ্যাড, লিভিং স্ট্রংগার ছিল। এবার প্রশ্ন করো কি ছিল, আমি বলবো একটা স্ট্রঙ্গার দাবি ছিল, এ মাচ স্ট্রঙ্গার ক্লেম। বোঝা গেছে, এ মাচ স্ট্রঙ্গার ক্লেম ছিল। এবার কার কাছে ছিল, দেখো টু মি, আমার কাছে বা আমার নজরে, আমি বলবো আমার নজরে, টু মাই অ্যাটেনশন। অর্থাৎ আমার নজরে এই দাবিটা স্ট্রঙ্গার ছিল। এবার এই লাইনটা পুরো হলো। এবারে দেবো চেয়ে দেয়া আছে দেন। কার তুলনায়, মৃত কবি, একজন মৃত কবি, এ ডেড পোয়েট। তাহলে কি লাইনটা এলো পুরো, এ লিভিং পোস্টমাস্টার হ্যাড এ মাচ স্ট্রঙ্গার ক্লেম, একটা জীবিত পোস্টমাস্টারের স্ট্রঙ্গার ক্লেম আছে। এবার দেখো আমার নজরে দেওয়া নেই, কিন্তু তোমাকে বলতে হচ্ছে টু মাই অ্যাটেনশন। সেই জন্য বলছি লাইনটা পড়ে ভাবটা বোঝার চেষ্টা করতে হবে যে আমার কাছে বা আমার নজরে মৃত কবির তুলনায় একজন জীবিত পোস্টমাস্টারের দাবিটা ঢের বেশি। বোঝা গেছে। পরের লাইন দেখো, এই লাইনে ছিল আমি তাকে বলতে পারলুম না আপনি এখন যান, কালিদাসের সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন আছে। আমি আগেই বলেছি তোমরা এইভাবে বলতে পারবে না, একজন কেউ দরজার গোড়া এলো, তুমি তাকে বলতে পারলে ইউ মে গো নাও, এটা কিন্তু ভদ্রতা না। কিন্তু তাকে যদি তোমার তাড়ানোর ইচ্ছেই থাকে তাহলে কিন্তু ইউ মে গো নাও না বলে তাকে এমনভাবে কথাটা বলো যাতে করে তিনি বুঝতে পারেন না আমাকে এখন যেতে বলা হচ্ছে। বুঝে গেছে। ডাইরেক্ট সেন্টেন্স আছে, তার মানে তোমাকে ডাইরেক্ট স্পিচেতেই সেন্টেন্সটা লিখতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। দেখো আমি ইনডাইরেক্ট স্পিচেতে কীভাবে এটাকে বলতে পারি, আমি তাকে বলতে পারলাম, আমি যদি এই লাইনটা না বলতাম আপনি এখন যান, আমি তাকে বলতে পারতাম যে কালিদাসের সঙ্গে আমার একটু অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলেই সে বুঝতে পারছো যে ও এর কাছে কেউ আসতে চাইছে, তাহলে আমি এখন যাই। আমি সেইভাবেই এটাকে লিখব, এটাকেই বলে সেন্টেন্সের ভাব। তোমাদের এটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি তাকে বলতে পারলুম না, দেখো এখানে বলতে পারা যেটা আছে, পারা যেটা ক্যান, সামর্থ্য বোঝালে সাধারণত ক্যান হয়, অর্থাৎ আমার বলতে সামর্থ্য হলো না তাকে, আমার সামর্থ্যে কোলালো না তাকে বলতে, তাই আই ক্যান টেল হিম, মানে আমি তাকে বলতে পারলাম। যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমি লিখব আই কুড নট টেল হিম, আমি তাকে বলতে পারলুম না, আই কুড নট টেল হিম, আমি তাকে বলতে পারলুম না। দ্যাট, যে কালিদাসের সঙ্গে আমার একটা বিশেষ প্রয়োজন আছে। কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, আমার প্রয়োজনের কথা বলা হচ্ছে, তাই আমি হচ্ছে সাবজেক্ট। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, বিশেষ প্রয়োজন মানে অ্যাপয়েন্টমেন্ট। আই হ্যাড এ স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট। কার সঙ্গে আছে, সঙ্গে, কার সঙ্গে, সঙ্গে উইথ কালিদাস। বোঝা গেছে। আই কুড নট টেল হিম দ্যাট আই হ্যাড এ স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট উইথ কালিদাস, আমি তাকে বলতে পারলাম না যে আমার একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আছে। দেখো ডাইরেক্ট সেন্টেন্সটাকে ওইভাবেই না লিখে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, এইগুলো তোমাদেরকে শিখতে হবে। বোঝা গেছে। পরের লাইনটা ছিল বললেও সে লোকটি ভালো বুঝতে পারত না, অর্থাৎ যদি আমি তাকে বলতাম, বললেও মানে যদি আমি তাকে বলতাম তাহলে সে আমার কথা ঠিকঠাক বুঝতে পারত না। এই তো এখানে বলার চেষ্টা করেছে, বললেও মানে আমি যদি বলতাম, এমনকি ইভেন ইফ, এমনকি যদি আমি তাকে বলতাম, আই হ্যাড টোল্ড, আমি বলতাম, কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তর পাচ্ছ তাকে। তাহলে ইভেন ইফ, এমনকি যদি আমি তাকে বলতাম, আই হ্যাড টোল্ড হিম, সে লোকটি ভালো বুঝতে পারত না। এই যে তো জাতীয় কিছু, পারতো না, পারতে না ইত্যাদি যদি থাকে তাহলে উড হ্যাভ ইউজ করবে। উড হ্যাভ, WOULD, উড হ্যাভ ইউজ করবে। যেখানে পারতো না, পারতে না ইত্যাদি থাকবে সেখানে উড হ্যাভ ইউজ করো। এখানে যেহেতু পারতো না আছে তাই উড নট হ্যাভ ইউজ করবে। পারতো উড হ্যাভ, পারতো না উড নট হ্যাভ। বুঝে গেছে। তাহলে ইভেন ইফ আই হ্যাড টোল্ড হিম, যদি বা আমি তাকে বলতাম, সে বুঝতে পারতো না, আমি বলছি পারতো না, উড নট হ্যাভ ইউজ করো।
উড নট হ্যাভ, কি পারতো না, বুঝতে পারতো না। দেখো প্রশ্ন করছে কি পারতো না বুঝতে, আন্ডারস্ট্যান্ড হয়, কিন্তু যেহেতু তোমার এখানে হ্যাভ দেয়া আছে, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম এখানে বসে, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তাহলে ইভেন ইফ আই হ্যাড টোল্ড হিম, যদি বা আমি তাকে বলার চেষ্টা করতাম, হি উড নট হ্যাভ আন্ডারস্টুড, সে বুঝতে পারতো না। কি বুঝতে পারতো না? আমার কথা। এখানে বলা নেই, এখানে বলা নেই। আমি আবার বলছি, ভাব যদি সেন্টেন্সে না বোঝো লিখতে পারবে না। বললেও মানে আমি যদি তাকে বলতাম, কি বলতাম, আমি যদি তাকে সেই কথাটা বলতাম, তাহলেও কিন্তু সে বুঝতে পারতো না। তাহলে হি উড নট হ্যাভ আন্ডারস্টুড, কি বুঝতে পারতো না? আমার কথা, মাই ওয়ার্ডস। বললেও সে লোকটি ভালো বুঝতে পারতো না, ভালো মানে সঠিকভাবে বুঝতে পারতো না, সঠিকভাবে মানে প্রপারলি। তাহলে লাইনটা এলো, ইভেন ইফ আই হ্যাড টোল্ড হিম হি উড নট হ্যাভ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস প্রপারলি। শেষ সেন্টেন্স দেখো, যখন আমাদের এই বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং একে প্রতিদিন দেখতে পেতুম, তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলাম। একটু ভেঙে নাও, এখানে এবং আছে, আমি এই পর্যন্ত একটা সেন্টেন্সকে আগে করে নিই। যখন আমাদের এই বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল, দেখো পোস্ট অফিস ছিল মানে পোস্ট অফিসটা অবস্থিত ছিল। যখন এই বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল মানে পোস্ট অফিসটা অবস্থিত ছিল। যাই মনে হবে অবস্থিত ছিল, তখনই মাথায় আসবে সিচুয়েটেড। দেখো অবস্থিত ছিল, সিচুয়েটেড ঠিক, কিন্তু এর আরেকটা টার্ম আছে হাউসড। হাউসড মানেও কিন্তু থাকা, যেখানে ঘরের মধ্যে কিছু ব্যবস্থা করাকে, গৃহের ব্যবস্থা করাকে, অথবা আমি ইংরেজিতে বলতে পারি প্রোভাইড স্পেস অফ অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের জন্য যদি তুমি কোনো ব্যবস্থা করো, কোনো স্পেস দাও, কোনো স্থান যদি কাউকে দাও, সেখানে সিচুয়েটেড না বলে হাউসড কথাটা কিন্তু ভালো হবে। তাহলে পোস্ট অফিস ছিল মানে পোস্ট অফিসটা সেখানে অবস্থিত ছিল, গৃহের ব্যবস্থা কেউ করেছিল। আমার ঘরের মধ্যে কোনো এক জায়গায় আমি আরেকজনকে ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে হাউসড বলাটা বেটার। তাহলে এই জায়গায় আমি বলবো, যখন দিয়ে শুরু করেছে, আমি শুরু করছি হোয়েন। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? পোস্ট অফিসটাকে নিয়ে কথা বলা হচ্ছে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে হোয়েন দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসটা নিয়ে কথা বলা হচ্ছিল। এবার আমি ভার্বে আসবো। পোস্ট অফিসটা ছিল, পোস্ট অফিস আমি বললাম ছিল অর্থে আমি হাউস বলবে, কিন্তু আমি বলছি পোস্ট অফিসটাকে কেউ ওখানে ভাড়া দিয়েছিল বা ওখানে পোস্ট অফিস করার জন্য বলেছিল। যাই কারুর দ্বারা বলা হয়েছে মনে হয়েছে, তখন শুধু হাউস না লিখে তুমি লেখো দ্য পোস্ট অফিস ওয়াজ হাউসড। পোস্ট অফিসটা নিজে নিজেই ওখানে চলে যায়নি, পোস্ট অফিসটাকে কারুর দ্বারা ওখানে করা হয়েছে বা কেউ অনুমতি দিয়েছে বলে ওখানে পোস্ট অফিসটা গেছে। তাই শুধু পোস্ট অফিস হাউসড না বলে দ্য পোস্ট অফিস ওয়াজ হাউসড করো। বোঝা গেছে? প্যাসিভ ভয়েসে হোয়েন দ্য পোস্ট অফিস ওয়াজ হাউসড, পোস্ট অফিস অবস্থিত ছিল। কোথায় ছিল? আমাদের এই বাড়ির একতলাতে। কোথায় ছিল? একতলাতে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কোথায় ছিল, একতলাতে। কোথায় দিয়ে প্রশ্নের উত্তর সাধারণত ইন হয়, আমি বলেছি। ইন দ্য গ্রাউন্ড ফ্লোর, একতলা ইংরাজি কিন্তু গ্রাউন্ড ফ্লোর। ইন দ্য গ্রাউন্ড ফ্লোর, একতলাতে অবস্থিত ছিল। এবার এই বাড়ির, এটা বাকি আছে, এই বাড়ির ইংরেজি করবে, এই বাড়ির অফ, থাকলে অফ হয়। দিস হাউস, এবারে লেখো এই বাড়ির, অফ দিস হাউস, এই বাড়ির। আর এখানে আছে আবার আমাদের, আবার আছে দেখছো, অফ আওয়ার্স। তাহলে লাইনটা কী হলো? হোয়েন দ্য পোস্ট অফিস ওয়াজ হাউসড ইন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দিস হাউস, এই বাড়ির, আবার আছে অফ আওয়ার্স, হয়েছে আমাদের। এবার এখানে অ্যান্ড ছিল, আমি এখান থেকে এবার পরের সেন্টেন্সটা দেবো। এইখান থেকে এখানে পেতুম পর্যন্ত কমা আছে, আমি এই পর্যন্ত করব। এবং একে প্রতিদিন দেখতে পেতাম। দেখতে পেতাম মানে চোখে দেখা না, দেখতে পেতাম মানে তার সঙ্গে আমার কিন্তু যখন সাক্ষাৎ হতো, মানে কার সম্বন্ধে কথা বলেছে, আমি যখন তাকে ডেলি দেখতে পেতাম, আমি যখন তার সঙ্গে ডেলি সাক্ষাৎ করতাম। তাহলে অ্যান্ড আই সাক্ষাৎ করতাম,
পাস্ট টেন্সে আছে তাই মেট। আই মেট কাকে, আমি বলেছি আগে কাকে দিয়ে প্রশ্নের উত্তর বসে, তারপর কি দিয়ে প্রশ্নের উত্তর বসে। আই মেট কাকে সাক্ষাৎ করতাম, তাকে। আই মেট হিম প্রতিদিন, ডেলি। হয়েছে, আই মেট হিম ডেলি, কমা ছিল দাও। তখনই, দেন। আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলাম। এবার কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? আমার সম্বন্ধে। কেন? কাজটা কে করেছে? এখানে দেখো গল্পটি লিখেছিলুম, ভার্ব হচ্ছে লিখেছিলুম, কে লিখেছিল? আমি, তাই সাবজেক্ট হচ্ছে আমি, তাই একে দিয়ে আমরা শুরু করব। দেন আই লিখেছিলাম কি? রাইট, রোট, পাস্ট টেন্সে রোট হবে, আই রোট। আমি লিখেছিলাম। কি লিখেছিলাম? কাকে লিখেছিলাম নেই, কিন্তু কি লিখেছিলাম উত্তর পাওয়া যাচ্ছে, পোস্টমাস্টারের গল্পটি। পোস্টমাস্টারের গল্পটি, দেখো গল্পটি আছে, টিটা বা একে যদি থাকে তাহলে তোমরা বলেছি আর্টিকেল দি ইউজ করবে। আই রোট আমি লিখেছি, কি লিখেছি? গল্পটি, দ্য স্টোরি। কার সম্বন্ধে? পোস্টমাস্টারের। পোস্টমাস্টারের গল্প মানে পোস্টমাস্টারের সম্বন্ধে গল্প লিখেছি, অ্যাবাউট সেই পোস্টমাস্টার। এটা খেয়াল রাখো, সেই পোস্টমাস্টার, অ্যাবাউট দ্যাট পোস্টমাস্টার। বোঝা গেছে? অ্যাবাউট দ্যাট পোস্টমাস্টার, অর্থাৎ সেই পোস্টমাস্টারের গল্পটা লিখেছি। এবার এখানে বাকি আছে একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে। একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে, পিছন দিক থেকে। সো বাদ বাকি যেটুকুনি যদি সাবজেক্ট ভার্ব কিচ্ছু না থাকে পিছন দিক থেকে লিখতে না করো। একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে, বসে মানে বসিয়া, এইভাবে ভাবো, বসে মানে বসিয়া। বসিয়া যাই আসবে আইএনজি যোগ করবে। বসা ইংরেজিকে সিট, তাই সিটিং মানে বসিয়া। এবার প্রশ্ন করো কোথায় বসিয়া। আমি বলছি কোথায় দিয়ে প্রশ্ন করলে আগে একটা প্রিপোজিশন ইন বসাও, সাধারণত তাই বসে। সিটিং ইন, বসেছি কোথায়? ইন, এই দোতলায়। এই ইংরেজি দিস, দোতলা ইংরেজি কি? দ্য, ইন দিস, সরি দিস দিয়েছি, ফার্স্ট ফ্লোর। হয়েছে? তাহলে ইন দিস ফার্স্ট ফ্লোর। এবার দেখো এখানে একটা জিনিস বাদ গেছে, তখনই আমি একদিন দুপুরবেলায়। তখনই একদিন দুপুরবেলা, আমি এখানে যখন দেন দিয়েছি এই লাইনটা এখানে অ্যাড করবো। এবারে তখনই আমি একদিন দুপুরবেলা, আমি লিখে দিয়েছি একদিন দুপুরবেলা, এটা বাকি আছে। দেন ওয়ান ডে, এইখানে অ্যাড করো ওয়ান ডে, একদিন দুপুরবেলা অ্যাট নুন। তখনই ওয়ান ডে অ্যাট নুন, একদিন দুপুরবেলা, আই রোড দ্য স্টোরি অ্যাবাউট দ্যাট পোস্টমাস্টার সিটিং ইন দিস ফার্স্ট ফ্লোর। বোঝা গেছে পুরো জিনিসটা? হাতের লেখা খুব খারাপ আমার, তাই পুরো জিনিসটাকে আমি আবার লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইপ করে, যেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে প্র্যাকটিস করবে। আবার বলছি প্র্যাকটিস করবে, হুবহু লিখতে যেও না, যেভাবে বললাম সেভাবে ভেবে ভেবে প্র্যাকটিস করো। বেশ কিছু প্র্যাকটিস করলে দেখবে দক্ষতা চলে আসবে এবং ভাব তোমরা বুঝতে পারবে। এই হলো তোমাদের যা লিখে দেখালাম তার ফাইনাল প্রিন্ট আউট। এটাকে ভালো করে দেখো, কিন্তু তোমরা আবার বলছি লাইন বাই লাইন আমি যেভাবে দেখালাম সেভাবে বারবার প্র্যাকটিস করো। দেখবে কিছুদিনের মধ্যেই পুরোটা না হলেও কিন্তু তোমাদের দক্ষতা, বিশেষ করে ভয়টা কিন্তু কেটে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।